রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকাল 10টার সংবাদের সাথে আছে আমি আফসার উদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সুস্থ ও নিরাপদে আছেন বলে জানিয়েছেন সদ্য কারামুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত নিহত মেজর সিনহার সহযোগী শাহিদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথ। সোমবার রাতে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে গণমাধ্যমকে তারা এই তথ্য জানান। এ সময় তারা সিনহা হত্যার সুষ্ঠু বিচার চাওয়ার পাশাপাশি গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তারা আমাদের জন্য যেই মুভমেন্টটা করেছেন, আসলে সত্যি বলতে এতটা আশাবাদী ছিলাম না আমি। এতদিন জেলের ভিতরে থেকে খুব একটা খবরাখবর পাইনি। তো আজকে হোটেলে আসার পর থেকে যেসব নিউজ দেখতে পাচ্ছি তাতে আসলে আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আমার গ্রামের এলাকার ভাই ব্রাদার বন্ধুরা আত্মীয় স্বজনরা যেটা করেছে এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক শিক্ষার্থীরা এবং মিডিয়ার বেশ কিছু বড় ডিরেক্টর এবং আরও বেশ কিছু ব্যক্তিত্ব তারা যেটা করেছে, এবং শুনলাম যে মাননীয় প্রধানমন্ত্রী নাকি ইন্টারেস্টেড দেখাচ্ছেন যে এই কেসটার প্রতি। তো তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ এবং তাদের আসলে এটাই বলতে চাচ্ছি যে আর একটা কথাই বলতে চাচ্ছি যে যেই গুজবগুলো আসছে কন্টিনিউয়াসলি, প্লিজ সবাইকে আমি করজোরে রিকোয়েস্ট করছি এই গুজবে কান দিবেন না। যেই প্রপার নিউজটা, অ্যাকচুয়াল যেই নিউজ, সেই নিউজটা আমরাই আপনাদের দেব। আমরা সত্যির সাথে আছি, কারণ আমরা আসলে অনেক ছোট, আমরা আসলে এর আসলে সুষ্ঠু বিচার চাই। আসলে সুষ্ঠু বিচার চাওয়া ছাড়া আর আসলে কিছুই চাওয়ার মতো আমাদের নেই আসলেই। এবং এই সত্যিটা আসলে আমরা জানাবো, অবশ্যই জানাবো। আর আমরা ভালো আছি, সেফ আছি। আমাদের নিয়ে যেন এই যে আমাদেরকে নিয়ে কোনো ধরনের যেন গুজব রটানো না হয়। আর ধন্যবাদ সবাইকে। একটা গুজব আমি শুনেছি, আমি চাই না বলি যে আমার পায়ে নাকি গুলি লেগেছে, এরকম একটা গুজব শুনেছিলাম। আসলে আমার পায়ে কোনো গুলি লাগেনি, আমি শারীরিকভাবে ঠিক আছি। তো এই টাইপের গুজব না ছড়ালেই ভালো হবে এই কেসের জন্য এবং সুষ্ঠু বিচারের জন্য। দেশের অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে নিয়মের মধ্যে আনতে 3 ধাপে কাজ করবে স্বাস্থ্য অধিদপ্তর। 23 আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে প্রতিষ্ঠানগুলো। তবে না মানলে সেই সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালকরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর কলেজ গেট এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারেই 2 ডজনের বেশি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে ঢাকা বিভাগ জুড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন অন্তত 5,500 প্রতিষ্ঠান। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের ইন্সপেকশনে বেরিয়ে আসে এসব প্রতিষ্ঠানের পরিবেশ, লাইসেন্সবিহীন ব্যবসা ও জনগণের সাথে প্রতারণা সহ নানা অনিয়ম। কতগুলো ক্লিনিকের লাইসেন্স আদৌ নেই, থেকে তথ্য পাওয়া যাবে। কতগুলো ক্লিনিকের লাইসেন্স আছে কিন্তু প্রতিরোধে মোট 3টি ধাপে কাজ করবে স্বাস্থ্য অধিদপ্তর। লাইসেন্স নবায়ন বা নিবন্ধনের জন্য আবেদন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন এবং প্রতিবেদন দাখিলের পর তার সন্তোষজনক হলেই কেবল মিলবে অনুমতি। এর ব্যতিক্রম হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান পরিচালক। অনলাইন রেজিস্ট্রেশন কমপ্লিট করেন, যদি তার সেই সময় কমপ্লিট করতে না পারে তখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ও লোকবলহীন পদ্ধতিতে এই বিশাল কর্মযজ্ঞ সাধন করা কঠিন হবে বলে মনে করেন কোভিড জাতীয় কমিটির এই সদস্য। পুরানো দিনের সেই স্বাস্থ্য অধিদপ্তরের জনবল দিয়া তা হবে না। নতুন করে প্রাইভেট সেক্টর দেখার জন্য একটি নতুন করে ডাইরেক্টর করতে হবে এবং তার মনিটরিং সিস্টেম জোরদার করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে সকল বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এখনও তাদের নিয়মের ভেতরে আসেনি, তাদের লাইসেন্স নবায়ন করতে এবং একই সঙ্গে লাইসেন্স হালনাগাদ করতে শেষবারের মতো যে সুযোগ দেওয়া হচ্ছে, সেই সুযোগ যদি তারা না নেন তবেই নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। সেক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপে যেতে পারে স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। আগামীকাল নথিভুক্তকরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম করোনা প্রতিরোধক ভ্যাকসিন আনছে রাশিয়া। তবে শুরুতেই এটি সবার নাগালে আসবে না। বৃহৎ পরিসরে পরীক্ষার পর রাশিয়ার নির্দিষ্ট এলাকায় মিলবে ভ্যাকসিনটি। দ্বিতীয় ধাপে টিকাটি গোটা দেশ জুড়ে পাওয়া যাবে। পরবর্তীতে ভ্যাকসিনটি বিশ্বব্যাপী বাজারজাত করা হবে। ধারণা করা হচ্ছে বিশ্ববাজারে রাশিয়ার ভ্যাকসিনটি মিলবে 2021 সালের প্রথম থেকেই। দ্রুত টিকা উৎপাদনের ঘোষণা দেওয়ার পর এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হলেও ভ্যাকসিন অবমুক্তকরণের মাধ্যমে 12ই আগস্টকে স্পুতনিক ডে হিসেবে পালনের
উদ্যোগ নিয়েছে রুশ সরকার। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের মধ্যে রাশিয়ানদের জন্য 3 কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করা হবে। এরপর বিশ্বের অন্যান্য দেশের জন্য 17 কোটি ভ্যাকসিন উৎপাদন করা হবে। আশা করা হচ্ছে 2020 সালের অক্টোবর মাস থেকেই রাশিয়ায় বিপুল সংখ্যায় এই ভ্যাকসিন তৈরি হবে। ঘুরে দাঁড়াতে শুরু করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত, তবে অর্থনীতির বাকি খাতগুলোর তুলনায় সে গতি মন্থর। কেননা করোনার শুরুর দিকে ব্যবসা বাণিজ্য বন্ধ থাকায় পুঁজি হারিয়ে নিঃস্ব অনেক উদ্যোক্তাই যারা টিকে আছেন তারাও পুঁজির সংকটে। সরকার ঘোষিত প্রণোদনার অর্থ পেতেও নানা জটিলতা এসএমই উদ্যোক্তাদের। বিশ্লেষকরা বলছেন, কর্মসংস্থানমুখী এই এসএমই খাতকে পুরোদমে সচল করতে সরকারের আরও নানামুখী উদ্যোগ জরুরি। নাজিয়া কোনা রিপোর্ট। করোনা মহামারী অর্থনীতির সব খাতেই ধাক্কা দিয়েছে, তবে এ ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তারা। কম পুঁজি, কম মুনাফা এবং বেশি ঝুঁকি নিয়ে কাজ করে বলে করোনার সময়ে এ খাতের উদ্যোক্তাদের অনেকেই টিকে থাকার লড়াইয়ে হেরে গেছেন, হয়েছেন নিঃস্ব। তবে আশার কথা হলো, করোনা বিপর্যয়ের মধ্যে যারা লড়াই করে টিকে আছেন তাদের সুদিন ফিরতে শুরু করেছে। কুরবানির ঈদকে ঘিরেই চাঙ্গা হতে শুরু করেছে অর্থনীতি। এজন্য ঘুরে দাঁড়াতে শুরু করেছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত। তবে অর্থনীতির বাকি খাতগুলোর তুলনায় সে গতি মন্থর। আমরা মিল কারখানা খুলতে শুরু করেছি, লোকজন কাজে যোগদান দিতে শুরু করেছে, কিন্তু সমস্যা হলো একটা, সেটা হলো অর্থনৈতিক সংকট। বিগত 5 মাসে আমরা যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছি, আমরা যে মূলধনটা হারিয়েছি, লাভ তো দূরের কথা, আমরা এই 5 মাসে আমাদের শ্রমিকদের বেতন দিতে গিয়ে ঋণের বিপরীতে যে সুদটা দিতে হয় সেটা দিতে গেলে আমরা প্রায় অনেক ব্যবসায়ী ভাই পথে বসে যাবে, অনেকের ব্যবসা বন্ধ হয়ে যাবে। সরকার করোনাকালে অর্থনীতি সচল রাখতে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এসএমই খাতের অবস্থা বিবেচনায় এ খাতের জন্য 20,000 কোটি টাকার প্রণোদনা দিলেও সে ঋণ পাওয়া যাচ্ছে না নানা জটিলতায়। স্টিমুলাস প্যাকেজের মধ্যে যে ফান্ডটা রাখা হচ্ছে সেইগুলো দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনে নতুন কোনো আইন করে হলেও নীতি নির্ধারণের পর্যায়ে যদি কোনো কিছু করতে হয়, সেই ক্ষেত্রে করেও যদি সম্ভব হয় অতি দ্রুততম সময়ের মধ্যে যদি এই ঋণ প্রণোদনাটা অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাধ্যমে পৌঁছে, সেই ক্ষেত্রে কিন্তু এক ধরনের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, এসএমই খাতকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিলেই পুরো দমে ঘুরে দাঁড়াবে এ খাত, নিশ্চিত হবে কর্মসংস্থানও। এই যে এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা, তাতে তাদের পুঁজির সংকট দূর করার জন্য প্রণোদনার বাস্তবায়ন করতে হবে। নতুন উদ্যোগ যেগুলো আছে, অনলাইন কেনাকাটার ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের যে খরচ, কুরিয়ারে যারা এক জেলা থেকে আরেক জেলায় পাঠান, সেটার খরচ কমাতে হবে। দেশে মোট উদ্যোক্তার প্রায় 75% এসএমই উদ্যোক্তা। কর্মসংস্থান সৃষ্টিতেও এ খাতের অবদান অনেক। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিগত তথ্য বা মতামত আদান প্রদানের অভিনব মাধ্যম, ব্যবহার হয় সাধারণ যোগাযোগেও। কিন্তু সরকারি প্রশাসন কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে রাষ্ট্রীয় তথ্য দেওয়া বা নানা রকম ঘোষণা দেওয়া কতটা সমীচীন? সাবেক কর্মকর্তারা বিষয়টিকে অতি কথনের সঙ্গে তুলনা করে বলছেন, এটি চাকরিবিধির লঙ্ঘন, এতে বিভ্রান্তি ছড়াতে পারে সমাজে, হুমকিতে পড়তে পারে রাষ্ট্র। ফখরুল ইসলামের রিপোর্ট। ফেসবুক, টুইটার বা ইউটিউব এমন অনেক অ্যাপস এখন সামাজিক যোগাযোগে বেশ জনপ্রিয়। এতে মানুষ মনের ভাব কিংবা সাধারণ তথ্য আদান প্রদানও করতে পারে স্ট্যাটাস দিয়ে, যা মুহূর্তে দৃষ্টিগোচর হয় ব্যবহারকারীদের। এই মাধ্যমের তথ্যবহুল স্ট্যাটাসে সুবিধা আছে অনেক। হাতের মুঠোয় নিমিষেই জানা যায় দূরে কাছের অনেক তথ্য। উল্টো দিকে অসুবিধাটাও ঢের বেশি। অযাচিত স্ট্যাটাসে বয়ে আনতে পারে বিপজ্জনক পরিস্থিতি। সম্প্রতি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের মন্ত্রণালয় সম্পর্কিত অনেক তথ্য ও তার সমালোচনামূলক স্ট্যাটাস জন্ম দেয় বেশ সমালোচনার। বিশ্লেষকরা বলছেন, সরকারি তথ্য প্রকাশের মাধ্যম ব্যক্তিগত ফেসবুক নয়, এর এখতিয়ার শুধু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। আমরা অনেকে ব্যবহার করতে গিয়ে একটু অতিরিক্ত কথা বলে ফেলি, অতিরিক্তভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই দেশ বা সমাজের ক্ষতি হোক এই ধরনের কোনো কাজের সঙ্গে নিজেরা যুক্ত হবেন না। এই ধরনের স্ট্যাটাস গুলা অবশ্যই সরকারকে বিব্রত করে, কারণ কোন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বিষয় যদি স্পষ্টীকরণ প্রয়োজন হয়, তাহলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিদিনই
প্রেস রিলিজ দেওয়ার কথা। কোনো সরকারি কর্মকর্তা ফেসবুক স্ট্যাটাসে দিয়েছেন রাষ্ট্র বদলে দেওয়ার উপদেশ বাণীও। তাদের এমন কর্মকাণ্ডে রাষ্ট্র হয়েছে বিব্রত। কিন্তু ব্যক্তিগতভাবে কোনো কর্মকর্তা সরকারের কোনো কার্যক্রম সম্পর্কে তিনি বক্তব্য দেওয়ার জন্য ক্ষমতা প্রাপ্ত নন। সংবিধানের ভিতরে বাক স্বাধীনতার কথা বলা আছে, কিন্তু সেই বাক স্বাধীনতায় এমন ভাবে প্রকাশ করা যাবে না যেটা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বা যেটা তার এখতিয়ারের মধ্যে নেই। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় তথ্য প্রকাশে সরকারি কর্মকর্তাদের অতিকথন বিপজ্জনক হতে পারে সমাজের জন্য, অনেক ক্ষেত্রে রাষ্ট্রের জন্য হতে পারে ক্ষতির কারণ। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। প্রথাগত চিন্তাকে অতিক্রম করে যিনি বাংলা সাহিত্যে চিন্তার আভিজাত্যে নতুনত্ব আনতে সক্ষম হয়েছিলেন তিনি হুমায়ুন আজাদ। কখনো হয়েছেন সমাদৃত, কখনো সমালোচিত, তবুও সত্য ভাষণে হননি পিছপা, এমনটাই জানান সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বহুমাত্রিক এই লেখকের 16তম মৃত্যুবার্ষিকীতে সুকন্যা আমিরের প্রতিবেদন। সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, ছোট্ট ঘাস ফুলের জন্যে। আমি বেঁচেছিলাম অন্যদের সময়ে, ফালি ফালি করে কাঁটা চাঁদ, কাফনে মোড়া অশ্রুবিন্দু, পেরোনোর কিছুই নেই। মানুষ হিসাবে আমার অপরাধসমূহ একটি খুনের স্বপ্ন। বাক্যটিকে কোনো কবিতার চরণ মনে হলেও এগুলো বইয়ের শিরোনাম, যার রচয়িতা লেখক হুমায়ুন আজাদ। রবীন্দ্রনাথের সব জ্যোৎস্না আর রবিশঙ্করের সমস্ত আলাপ। 80-র দশকেই তাঁর লেখা দৃষ্টি কেড়েছিল পাঠকদের। কবি মোহাম্মদ সামাদের মতে, প্রথাগত চিন্তাকে অতিক্রম করে বাংলার সাহিত্যে চিন্তার আভিজাত্যে নতুনত্ব এনেছিলেন লেখক হুমায়ুন আজাদ। ভালো থেকে নদী তীর, কুড়ে ঘর এবং এই সবুজ বাংলার প্রকৃতি, মানুষ, যা আমাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী, 56,000 বর্গ মাইল অথবা পাক সার জমিন সাতবাদ, মৌলবাদের বিরুদ্ধে আমাদের সেই সময় মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল সেই রাজাকার আলবদরদের অপকীর্তি তিনি তুলে ধরেছেন, আমাদের সচেতন করেছেন। লেখক হিসাবে তিনি কখনো হয়েছেন সমাদৃত, কখনো সমালোচিত, আবার কখনো হামলার শিকারও হন। তবুও প্রকৃতি, সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতির রূপরেখা নিয়ে নিজ মত প্রকাশে পিছু পা হননি। হুমায়ুন আজাদ কখনোই মানুষের বাইরে কিছু চিন্তা করেননি, এ কারণে তাকে আক্রমণের শিকার হতে হয়েছে। সকল অসঙ্গতি নিয়ে তিনি ভেবেছেন এবং ওই অসঙ্গতি গুলো থেকে বেরিয়ে আসা এই প্রক্রিয়াও ভেতরে উনি ছিলেন। জীবদ্দশায় ও মৃত্যু পরবর্তীকাল মিলিয়ে 60টিরও বেশি বই প্রকাশিত হয়েছে হুমায়ুন আজাদের। ইতিমধ্যে হুমায়ুন আজাদের বই জাপানি ভাষায় অনুদিত হয়েছে এবং অ্যামাজন ইংরেজি ভাষায় অনুবাদ করে তার আব্বুকে মনে পড়ে গ্রন্থটি প্রকাশ করেছে। তিনি থাকবেন আমাদের সাহিত্যে। স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার 21 পদক। 2004 সালের 11ই আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করে বহুমাত্রিক এ লেখক। উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সফল অস্ত্রোপচারের পর ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোমবার তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই অস্ত্রোপচারের সাহায্যে প্রণববাবুর মস্তিষ্কে জমে থাকা রক্ত বা ব্লাড ক্লট বার করে দেওয়া হয়েছে। এরপর তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। আপাতত দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। প্রণববাবুর দ্রুত আরোগ্য কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে গোটা দেশ। এদিনই টুইটারে করোনা ভাইরাস সংক্রমণের শিকার হওয়ার কথা জানিয়েছিলেন প্রণববাবু। অস্ত্রোপচারের আগে তার সংক্রমণ ধরা পড়ে। এরপরই গত এক সপ্তাহে তার সংস্পর্শে আসা সকলকে অবিলম্বে কোভিড-19 পরীক্ষার পরামর্শ দিয়েছেন প্রণব। বছর 6 আগে হৃদযন্ত্রের ব্লকেজের সমস্যা দেখা দেওয়ার পর থেকেই প্রণব মুখোপাধ্যায় নিয়মিত চিকিৎসকের পর্যবেক্ষণে থাকেন। আজ সকালে শারীরিক পরীক্ষার উদ্দেশ্যে তিনি দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই তার করোনা পরীক্ষা হয়েছিল। সকাল 10টার সংবাদে নিচ্ছি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত সংবাদে।
এবার সারা দেশের বন্যার খবর জানবো। ধামরাই এলাকায় এবার জলাবদ্ধতার খবর জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সহকর্মী নাজমুল হুদা যুক্ত হচ্ছেন। নাজমুল, আপনি ধামরাইয়ে অবস্থান করছেন। সাভারের বন্যা পরিস্থিতির সবশেষ পরিস্থিতি কি দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে? কিন্তু আপনি জানেন যে 16টি ইউনিয়ন কিন্তু এবং একটি পৌরসভা কিন্তু এখন পানিতে ডুবে গেছে এবং আমরা একটু ক্যামেরার মাধ্যমে দেখাতে চাই এখানে যেখানে রয়েছে ধামরাইয়ের হাজিপুর এলাকায় এখানকার যে সব সড়ক এবং ঘর বাড়ি সবই কিন্তু আপনি দেখছেন যে ক্যামেরায় আপনি দেখছেন যে এখানে মানে ঘরগুলি কিভাবে আসলে পানি উঠে গেছে, বন্যার পানি, এবং এবার আসলে প্রচুর বন্যার পানি এবং এখানকার যারা মানে ঘর বাড়ি যাদেরকে তলিয়ে গেছে তারা এখন রাস্তায় কিন্তু অবস্থান নিয়েছে। আমরা একটু রাস্তায় যারা বেড়িবাঁধের উপরে যেসব লোক আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। এখানে গরু ছাগল এবং ঘর বাড়ি, আপনার সাথে একটু কথা বলি। আপনারা ঘর বাড়ি তলিয়ে গেছে, এখন কোথায় আশ্রয় নিয়েছেন? ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, আমরা এই যে ব্রিজের উপরে আশ্রয় নিছি, তাছাড়া তো আর যাওয়ার কোনো জায়গা নেই আমাদের। এখন এই ব্রিজের উপরে গরু ছাগল নিয়ে আর কি কোনো রকম জীবনযাপন করতেছি। এই ঘরের উপরে আপনাদের নিরাপত্তার বিষয়গুলি কিভাবে দেখছেন? নিরাপত্তার বিষয় তো আমরা কাউকে দেখতেছি না, যেরকম কোনো প্রশাসনের লোক কিংবা কেউ আইসা যে নিরাপত্তা দিবে এরকম কাউকে আমরা দেখতেছি না। পুলিশ বলছে নৌপথে নিরাপত্তা বাড়ানো হয়েছে, কোনো পুলিশ এসেছে নিরাপত্তার জন্য? পুলিশ একবার আসছিল, তারপরে আর দেখি নাই। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনি দেখছেন যে এখানে গরু ছাগল নিয়ে কিন্তু মানুষের বসবাস। এই যে ঘরগুলিতে আপনি দেখছেন যে এইখানে গরু এবং এই ঠিক পাশেই কিন্তু তাদের বিছনাপত্র রয়েছে এবং মানুষের জীবনযাপন কিন্তু অনেক কষ্টের উপরে। আপনার সাথে একটু কথা বলি, কিভাবে আসলে মানুষগুলি এখানে? আসলে আমাদের এখানে মোটামুটি সরকারের পক্ষ থেকে, বেনজি সাহেবের পক্ষ থেকে আমাদের স্কুল একটা খুলে দেওয়া হয়েছে, প্লাস কালকে আমাদের উপজেলা চেয়ারম্যানের সেখানে সবাইকে টান দিয়ে গেছে, 300 পরিবারকে টান দিয়ে গেছে। মোটামুটি সবাইকে মাইকিং করে বলা হয়েছে যে যে পানির নিচে আছেন সবাই, আমাদের স্কুল খোলা আছে, আপনারা সবাই স্কুলে চলে যাবেন। আর দ্বিতীয়ত আমাদের উপজেলা চেয়ারম্যান আলহাজ মদ্দুজ হোসেন কালকে আমাদের ইউনিয়নে মোটামুটি 6টা নৌকা দিয়েছে, জানি যে পানবাসী মানুষদের জানি ভালোভাবে চলতে পারে। আমরা একটু দেখাতে চাই মানুষগুলি আসলে পানিবন্দী অবস্থা রয়েছে এবং তাদের যে সব রাস্তাঘাট, এবং আপনি আরেকটা দেখাতে চাই যে রাস্তাটা আপনি দেখছেন যে এই রাস্তা দিয়ে মানুষের চলাচল করতো, সেই রাস্তা কিন্তু এখন তলিয়ে গেছে। মানুষ আপনি দেখছেন যে রাস্তা মানে কিন্তু বুক সমান পানি, সেখানে কিন্তু মানুষের যাতায়াত কিন্তু অনেক কষ্ট এবং যার কারণে আসলে মানুষগুলি কিন্তু আসলে থাকতে তাদেরকে অসুবিধা হচ্ছে। এই ছিল আমার কাছে ধামরাইয়ের বানবাসী মানুষের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে আফসারের কাছে। আফসার। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে ফরিদপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, পানি কমতে শুরু করায় বের হয়ে আসছে বন্যার ক্ষত চিহ্ন। এখানকার 7টি উপজেলার অধিকাংশ রাস্তাঘাট দীর্ঘদিন পানির নিচে থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। সোহাগ, সড়কগুলো মেরামতে কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, স্থানীয় প্রশাসন এ বিষয়ে কি বলছেন, তাদের কি বক্তব্য? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ফরিদপুরে দীর্ঘদিন ধরেই কিন্তু বন্যার পরিস্থিতি কিন্তু অবনতি ছিল। দীর্ঘ 1 মাসেরও অধিক সময় ধরে এই ফরিদপুরে কিন্তু পানি অবস্থান করছিল। তো বর্তমানে কিছুটা কিন্তু অনেকটা উন্নত হয়ে এসেছে। এই ফরিদপুর সদর উপজেলা ছাড়াও যে 9টি উপজেলা ছিল তার মধ্যে 7টি উপজেলায় কিন্তু মানুষ কিন্তু পানিবন্দী হয়েছিল। এই 7টি উপজেলার অধিকাংশ রাস্তাঘাটই কিন্তু এখন দেখা যাচ্ছে যে দীর্ঘদিন পানির নিচে নিমজ্জিত থাকার ফলেই অনেক রাস্তাঘাটই কিন্তু ভেঙে গিয়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পেরেছি। আপনাকে সকালের বুলেটিনে যেমনটা দেখিয়েছিলাম যে সদর উপজেলা যে শহররেখা বাঁধটি রয়েছে সেই বাঁধটা কিন্তু ভেঙে গিয়েছে। তারপরে এখনো আমি আছি আলিয়াবাদ ইউনিয়নে, সেখানেও কিন্তু আরেকটি পাকা সড়কও কিন্তু ভেঙে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে সেখানে মানুষ কিন্তু এই যে আসছে যে অনেকটা দুর্বিষহভাবে কিন্তু জীবনযাপন করছে, তারা যে পারাপার হচ্ছেন সেটা কিন্তু অনেকটা কষ্টেই কিন্তু পারাপার হচ্ছেন। বিশেষ করে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এই রাস্তা পারাপারের জন্য সাঁকো তৈরি করেছেন, সেই সাঁকো দিয়েও কিন্তু তাদের চলাচল করা সম্ভব হচ্ছে না। তারপরেও আপনি দেখতে পাচ্ছেন যে একজন লোকও কিন্তু সাইকেল নিয়ে সেই পুকুরের পাড় দিয়ে কিন্তু আসছেন। তো তারা কিন্তু অনেকটাই দুর্বিষহভাবে জীবনযাপন করছেন। এখানে এই সদর উপজেলা ছাড়াও বিভিন্ন যে উপজেলাগুলো রয়েছে সেখানকার যে রাস্তাগুলো রয়েছে অধিকাংশ রাস্তা আমরা দেখতে পেরেছি যে ভেঙে গিয়েছে, চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তো এই বিষয়ে কথা বলেছিলাম যে এলজিডি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন যে তাদের 124 কিলোমিটারের অধিক রাস্তা কিন্তু পানির নিচে নিমজ্জিত হয়েছিল। আর সেই
রাস্তাগুলো কিন্তু অধিকাংশ রাস্তাগুলো কিন্তু ভেঙে গিয়েছে। তাছাড়াও যে সড়ক বিভাগের রাস্তাগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেকটা ভেঙে গিয়েছে, যার ফলে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন রাস্তাঘাট ভেঙে যাওয়ার ফলে যে গাড়ি চলাচলও কিন্তু ব্যাহত হচ্ছে। সেই গাড়িগুলো কিন্তু বিভিন্ন সময় দুর্ঘটনার কবলিত হচ্ছে, এমনটাই কিন্তু দেখতে পেরেছি। তো বিশেষ করে যে সদরপুর, চরবদ্রেশন এবং ফরিদপুর এই রাস্তাটা কিন্তু খুবই খারাপ অবস্থা রয়েছে। বিভিন্ন সময় এই রাস্তায় ইজি বাইকগুলো রাস্তার পাশে পড়ে খাদে পড়ে কিন্তু অনেক মানুষ কিন্তু আহত হচ্ছে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো স্থানীয়রা যেটা জানিয়েছেন, তো এটা দ্রুত সময়ের মধ্যে যদি সংস্কার করা না হয় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো এই ছিল বন্যার সর্বশেষ পরবর্তী খবর। চলে যাবো স্টুডিওতে আপনার কাছে। আফসার। সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার আমরা সিরাজগঞ্জে যাব। সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সায়েম। সায়েম, সিরাজগঞ্জের কি অবস্থা দেখছেন, বন্যা পরিস্থিতি কেমন এবং পানি কমতে শুরু করেছে কিনা আমাদের জানাবেন। বন্যার পানি কমতে শুরু করছে, সেই সাথে কিন্তু যে বন্যার যে ক্ষতচিহ্ন, সেই ক্ষতচিহ্ন কিন্তু বেরিয়ে আসছে। আপনি আমার ক্যামেরার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে কাঁচা ঘরগুলো রয়েছে, সেই ঘরগুলো কিন্তু দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে কিন্তু একেবারে নষ্ট হয়ে গেছে। যে ঘরের মাটি ছিল সেগুলো কিন্তু সরে গিয়েছে। এরকম কিন্তু সিরাজগঞ্জের প্রায় 1,21,000 পরিবারের কিন্তু এই দুরবস্থা দাঁড়িয়েছে। এই সমস্ত মানুষ কিন্তু আগামীতে ঘরগুলা কিভাবে মেরামত করবে তা নিয়ে কিন্তু অনেকটা দুশ্চিন্তায় রয়েছে। তাদের মধ্যে কিন্তু একদিকে যেমন আয়েসগার নেই, অন্যদিকে এই ঘর মেরামত, এই দুটো নিয়ে কিন্তু তারা মহা দুশ্চিন্তার মধ্যে জীবনযাপন করছে। আমি একটু এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। আপনার এই বছর বন্যায় কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? এই বছর বয়সে ঘরের বেড়া মেরা ভেঙে গেল, ভেঙে ভেঙে ঝুড়া পড়ে গেছে, বেড়া বাইসা গেছে নদী। আর জিনিসপাতি ঘরের ভিতরে যা আসনাপাতি ছিল সব বাইসা বুসে গেছে, আমরা থেকে পারি না, বাদে আশ্রয় নিচ্ছি। এগুলা মেরামত করবেন কি অবস্থা? স্বামীর কামাই কাজে নাই, কি দিয়ে যে করবো চিন্তা ভাবনায় আছি। কাজকর্ম লিস না করে মনে হলে তো করে পারবো না, টাকা পয়সা নাই, এমনি থাকা লাগবে ভাঙ্গাচোরার মধ্যে। তার কি দেখি কর্ম চিন্তায় আছি। ধন্যবাদ। আপনার আপনি শুনছিলেন যে এই সমস্ত মানুষ তাদের আয়েসঘর না থাকায় তার কিন্তু ঘর মেরামতে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। এছাড়াও এবছর বন্যায় কিন্তু আসলে কৃষকের কিন্তু আসলে যে প্রায় 14,000 হেক্টর ফসলের জমি নষ্ট হয়েছে। এই ফসল নষ্ট হয় কিন্তু কৃষক কিন্তু সর্বশান্ত হয়ে গেছে। তারা ভবিষ্যৎ কিভাবে চলবে এ নিয়ে কিন্তু দুশ্চিন্তায় রয়েছে। এছাড়াও কিন্তু সিরাজগঞ্জের যে এই রাস্তাঘাট রয়েছে, প্রায় 350 কিলোমিটার রাস্তাঘাট ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জ আপনাকে জানিয়ে যে তাঁত শিল্প সমৃদ্ধ এলাকা, তাঁত সমৃদ্ধ এলাকায় তাঁতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা কিন্তু এখনো সরকারি সহায়তা না পেলে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারবে না। এই অবস্থায় কিন্তু এই যে বানবাসী এবং যারা ক্ষতিগ্রস্ত তারা সরকারি সহায়তা দাবি করেছেন। এছাড়াও যারা এবার নদী ভাঙনে একবার নিঃস্ব হয়ে গেছে তারা কিন্তু তাদের জমি নেই, ঘর তোলার জায়গা নেই, তারা পুনর্বাসনের জন্য দাবি জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আফসার আপনার কাছে। স্যাম, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বন্যা পরিস্থিতির খবর। যশোরে গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, তবে বাড়তি ভাড়া আদায়ে পিছপা নয় পরিবহন শ্রমিকরা, ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। এই বিষয়ে বিস্তারিত জানবো। বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী রিপন হোসেন। রিপন, যশোরের গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কেন, কি বলছেন এই বিষয়ে যাত্রীরা? আর কোনো বক্তব্য আছে কিনা যারা গাড়ি চালাচ্ছেন তাদের? ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি চাষড়া মোড়ে। এই চাষড়া মোড়ে একটি গাড়িতে রয়েছি। গাড়ির যদি চিত্রটি ক্যামেরার চোখ দিয়ে দেখাই যে এখানে এক সিটে একজন বসার কথা ছিল, কিন্তু সেখানে প্রত্যেকটা সিটে আমরা দেখছি যে 2জন করে লোক বসে রয়েছেন। এবং যাত্রীদের কিছু অভিযোগ রয়েছে, তারাও বলছেন যে তাদের কাছে যে অতিরিক্ত ভাড়া সেটিও কিন্তু নেওয়া হচ্ছে, যে ফলে যে ভোগান্তি মানুষের যে ভাড়া অতিরিক্ত দেওয়া কিন্তু যে স্বাস্থ্যবিধি সেটি কিন্তু মানা হচ্ছে না। এবং যদি আমি প্রশাসনের কথা বলি, প্রশাসন নামে মাত্র অভিযানের কথা বলে কিন্তু আমরা বাস্তবে সেটি দেখতে পাই না। তারা দেখি কোনো অনেক সময় একটা অভিযানের কথা বলে কিন্তু অভিযান বাস্তবে পরিচালনা হয় না। এবং আপনার গাড়ির মধ্যে যদি দেখি যে ম্যাক্সিমাম মানুষের মুখে কিন্তু মাস্ক নাই, ফলে যে স্বাস্থ্যবিধি সেটি মোটেও মানা হচ্ছে না এমন কিন্তু রয়েছে। এবং এখানে শুধু এই মাত্র এই গাড়িটি এখান থেকে ছাড়ছে, যেতে যেতে আরও অনেক যাত্রী উঠাবেন গাড়িতে, ফলে যে শেষ পর্যন্ত গন্তব্য পর্যন্ত যেতে যে পরিমাণ যাত্রী গাড়িতে থাকবে সে হতে স্বাস্থ্যবিধির কোনো বালাই কিন্তু থাকবে
থাকবে না। তো পরিবহন নেতারা যেটি বলছেন, তারা বলেন যে দীর্ঘদিন তারা লস করেছেন, গাড়ি বসেছিল, তার পরবর্তীতে সরকার যে বিধি সেই বিধি অনুসারে তারা গাড়ি পরিচালনার কথা বলছেন, কিন্তু বাস্তবে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। তো আমি একটু সব মিলে স্বাস্থ্যবিধির যে বেহাল অবস্থা সেটিও রয়েছে এবং মানুষের যে ভোগান্তি সেটিও কিন্তু রয়েছে। যাত্রীরা অভিযোগ করছেন যে তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে এবং এই যে অতিরিক্ত ভাড়া নিয়ে আবার যাত্রী বেশি নেয়, এই যে অরাজকতা সেটি কিন্তু কবে থামবে সেটি কিন্তু তারা বলতে পারছেন না। বিশেষ করে এজন্য প্রশাসনের করা হস্তক্ষেপ দাবি করেছেন। সব মিলে এই ছিল যশোর থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। রিপোর্ট আপনাকে ধন্যবাদ। যশোরের গণপরিবহনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিপন। আজ শুভ জন্মাষ্টমী, সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। দিবসটি উপলক্ষে পূজা অর্চনার আয়োজন চলছে ঢাকেশ্বরী মন্দিরে। বিস্তারিত জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, করোনাকালে জন্মাষ্টমী পালনে কি ধরনের আয়োজন দেখছেন? কোনো ধরনের নিয়মকানুন আরোপিত হয়েছে কিনা? ধন্যবাদ আফসার। দুষ্টের দমন সৃষ্টের পালন, এই নিয়েই কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রায় 5000 বছর আগে। আপনি জানেন যে এই করোনাকালীন সময়টাতে, এই মহামারীর সময়টাতে এই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা তারা বিভিন্ন মণ্ডপগুলোতে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন আর্চনার আয়োজন করেছেন। তারা আপনি দেখতে পাচ্ছেন, এখন আমি এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে রয়েছি। সেখানে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আর্চনা চলছে এবং এই ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন। পাশাপাশি করোনার যে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি রয়েছে, সেই স্বাস্থ্যবিধি নিয়েও কিন্তু সতর্ক রয়েছেন। আমরা দেখেছি যে প্রবেশ পথে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নিয়ম রেখেছেন যে যারাই প্রবেশ করছেন তাদেরকে তাদের শরীরের তাপমাত্রা এবং তাদের হ্যান্ড স্যানিটাইজার দিয়েও প্রবেশ করানো হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু তারা নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছেন। এবং ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বলছেন যে এই করোনাকালীন সময় যেন এই করোনা মহামারী দূর হয় না এবং শ্রীকৃষ্ণের যেই আবির্ভাব এবং তিনি যে জন্য যে লক্ষ্যে এই পৃথিবীতে তার আগমন ঘটেছিল সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছেন, যেন এই মহামারী দূর হয় না এবং সমাজে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আরাধনা করছেন। এবং যারা ধর্মপ্রাণ রয়েছেন তারা বলছেন যে এই সময়টাতে তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন তারা তাদের যে চাওয়া রয়েছে সেগুলো তারা চাচ্ছেন যে যেন জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণের যেই জন্য এই পৃথিবীতে আগমন ঘটেছে সেটা যেন প্রতিষ্ঠিত হয়, সেটাই তারা বলছেন। তো এই ঢাকেশ্বরী মন্দির থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষেই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আফসার। আলী, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সংবাদের প্রয়োজন নিচ্ছি আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। করোনার ধাক্কা কাটিয়ে আগামী 17ই আগস্ট থেকে খুলে দেওয়া হচ্ছে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। চলছে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার নানা প্রস্তুতি। এদিকে দীর্ঘ সময় পর্যটকদের অনুপস্থিতিতে ভিন্ন রূপ নিয়েছে দেশের বৃহত্তম এই পর্যটন কেন্দ্র। বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, 17ই আগস্ট থেকে খুলছে কক্সবাজার সমুদ্র সৈকত, প্রস্তুতি কি শুরু হয়েছে কিনা, কি দেখছেন? ধন্যবাদ আফসার, আপনি যথার্থই বলছেন। 17 আগস্ট থেকে কিন্তু আসলে খুলে দেওয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। কিন্তু আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন কিন্তু এখন কিন্তু আসলে করোনা ভাইরাসের মহামারীর মধ্যে কিন্তু দীর্ঘ 4.5 মাস ধরে একেবারে কিন্তু বন্ধ থাকার কারণে এই পর্যটন শিল্প কিন্তু অনেকটা থমকে গেছে। কিন্তু আপনি সমুদ্রে কিন্তু আমরা দেখছি, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন সাগরের সাথে মিতালি গর্তে কিন্তু ছুটে এখনও
এখনো এসছেন কিন্তু অনেকজন পর্যটক, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে হারে কিন্তু আসলে পর্যটক আসার কথা রয়েছে সে হারে কিন্তু আসলে করোনা ভাইরাসের কারণে এমনকি বন্ধ থাকার সমুদ্র সৈকত কিন্তু আসলে প্রবেশ পথে কিন্তু নিষেধাজ্ঞার কারণে কিন্তু তারা যদি কিন্তু আসলে যে বিভিন্ন জায়গা থাকলেও কিন্তু সমুদ্র সৈকতে ছুটে আসতে পারছে না। কিন্তু যে সুখবর হলো 17 আগস্ট থেকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে কিন্তু খুলে দেওয়ার একটা সিদ্ধান্ত এসেছে, তার কারণে পর্যটকদের মুখে কিন্তু হাসি ফুটেছে। আমরা একটু কথা বলতে চাই, এখনও কিন্তু কয়েকজন পর্যটক বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন। আমি একটু জানতে চাই কক্সবাজার সমুদ্র সৈকত কেমন লাগে আপনার? কক্সবাজার সমুদ্র সৈকত খুবই ভালো লাগে। পৃথিবীর দীর্ঘ সমুদ্র সৈকত, আমাদের দেশের এই সম্পদ। আমরা প্রত্যেক বছরেই আসি, কিন্তু এই বছর কোভিড-19-এর কারণে আমরা খুব দীর্ঘ 7-8 মাস খুব মিস করছি। এইবারে শুনলাম 17 আগস্ট থেকে এগুলি খুলে দেওয়া হবে, সৈকত খুলে দেওয়া হবে। তা আমরা আগেভাগেই একটু হলিডে বন্ধ পাইছি, আগেভাগেই আসছি একটু ঘুরতে। এই বৃষ্টির মধ্যেও আসছি, দেখতে খুব ভালো লাগতেছে আজকে। এবং 17 আগস্ট থেকে খুলে দিলে আরও মানুষ আসবে, আরও ভালো লাগবে। এখনই এই বৃষ্টির মধ্যে আজকে সমুদ্র সৈকতে আমাদের খুব ভালো লাগতেছে। এটা কন্টিনিউ করলে, খুলে দিলে আর্লিয়ার খুব ভালো লাগবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। এই সৈকতটা কেমন লাগে আপনার? অনেক ভালো লাগে, অনেক দিন পর আসলাম। কোভিডের কারণে 4-5 মাস যাবত বন্ধ, সেজন্য এসে অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। আফসার, আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যারা পর্যটক তারা কিন্তু আসলে সমুদ্র সৈকতে এসে কিন্তু সাগরের সাথে মিতালি করতে চায়, কিন্তু যে করোনা ভাইরাসের কারণে কিন্তু খুব একটা আতঙ্কে রয়েছেন। তারা বলছেন যদি একেবারে খুলে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে যে তাদের প্রিয়জনদের নিয়ে কিন্তু তাদের যে সন্তানদের নিয়ে কিন্তু তারা ছুটে আসবে এই সৈকতে। এমনকি যারা এখানে হোটেল মোটেল গড়ে তুলেছেন তারাও কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন এই যে এই সৈকতগুলো যদি খুলে দেওয়া হয় যে পর্যটন শিল্প যে একেবারে থমকে গেছে কক্সবাজার, এই থমকে যাওয়া থেকে তারা কিন্তু অনেকটা বাঁচবে বলে তারা মনে করছেন। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আফসারের কাছে। এই ছিল এখনকার আয়োজন, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।